মা মা, বাবা কখন বাড়িতে ফিরবে মা? এই কত সকালে না খেয়ে কাট কাটতে গেছে, আর এখনো ফেরার নামই নেই। ও মা, বাবা কখন ফিরবে? কিছু বলছো না যে? ওরে আমার পাগলি মেয়ে রে, বাবা বাড়িতে ফিরেনি বলে একদম পাগল হয়ে গেছে। তুই আর চিন্তা করিস না রে মা, তোর বাবা একটু পরেই বাড়িতে ফিরবে। এবার তুই একটু খেয়ে নি তো দেখি। না মা, আমি বাবাকে ছাড়া একদম খাবো না, এই বলে দিলাম। আমার বাবাকে ছাড়া খেতে একদম ভালো লাগে না মা। বাবা যখন বাড়িতে ফিরবে তখন আমি আর বাবা একসাথে বসে খাবার খাবো। টুনটুন, একদম জেদ করবি না বলে দিলাম। তুই তো অনেক ছোট রে, তুই এতক্ষণ না খেয়ে থাকতে পারবি না। আর জেদ করিস না মা, আয় একটু খেয়ে নিবি আয়। না না, আমি বাবাকে ছাড়া খাবো না, এই বলে দিলাম। টুকি যখন এভাবে জেদ করছিল তখনই টোনা অনেকগুলো চকলেট নিয়ে বাড়িতে ফেরে। কি হয়েছে আমার টুনটুন মায়ের? এভাবে মায়ের সাথে কি নিয়ে জেদ করছে শুনি? ইয়ে, বাবা এসেছে। বাবা, তুমি আমার জন্য চকলেট নিয়ে এসেছো? কি মজা কি মজা। চকলেট খেতে আমার দারুণ লাগে বাবা। শোনো টোনা, তোমার মেয়ের এমন রোজ রোজ জেদ দেখতে একদম ভালো লাগে না, এই আমি বলে দিলাম। আর শোনো, এমনিতেই টাকা পয়সা নেই, তার উপর আবার এত চকলেট নিয়ে আসার কি দরকার ছিল বলো তো? আহা টুনি, আমাদের যতই কষ্ট হোক না কেন, আমাদের মেয়েকে কোনো কষ্ট দিতে চাই না। ও তো অনেক ছোট, তাই চকলেট খেতে ভালোবাসে। আর তুমি তো জানো আমি আমার মেয়েকে কত ভালোবাসি। শোনো টোনা, সে আমিও অনেক ভালোবাসি আমাদের মেয়েকে, কিন্তু মেয়েকে এত আশকারা দিয়ে মাথায় তোলার দরকার নাই। এবার হাত মুখ ধুয়ে এসো তো, খাবে চলো। তোমার মেয়েও তো তোমার জন্য না খেয়ে বসে আছে, তাড়াতাড়ি এসো। এ কি কথা, টুনটুন আজকেও না খেয়ে আছে? মানে কি? তাড়াতাড়ি খেতে দাও তাহলে ওকে। এরপর টুনি টোনা আর টুনটুনকে খাবার খেতে দেয়, আর ওরা সবাই অনেক মজা করে খাবার খায়। বাবা, ও বাবা, বলছি কি আমাকে একটা পুতুল কিনে দিবে বাবা? কুহু শালুদের সবার পুতুল আছে, শুধু আমারই কোনো পুতুল নেই, সেজন্য তো আমার খুব মন খারাপ। তাই না কি রে মা? আচ্ছা ঠিক আছে, আমি এখন কাঠ কাটতে যাই, ফিরে এসে তোকে নতুন পুতুল কিনতে নিয়ে যাব। ইয়ে, কি মজা কি মজা। ঠিক আছে বাবা, তুমি এসেই আমাকে নিয়ে যাবে। এসব বলে টোনা কাট কাটতে চলে যায়, আর পথে ভাবতে থাকে। মেয়েটাকে তো বলেছি যে আজ পুতুল কিনতে নিয়ে যাব, কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই। তাহলে এবার কি করব আমি? মেয়েটাকে কিনে দিতে না চাইলেও তো ও আবার অনেক কষ্ট পেত। না, তাড়াতাড়ি জঙ্গলের গভীরে যাই, আজ বরং অনেকগুলো কাঠ কাটবো, তাহলে মেয়েটাকে একটা পুতুল কিনে দিতে পারবো। এসব ভেবে টোনা জঙ্গলের গভীরে যায় আর অনেকগুলো কাঠ কেটে নিয়ে আসে, আর 200 টাকায় বিক্রি করে। এরপর টোনা বাড়িতে চলে যায় আর টুকিকে নিয়ে দোকানে আসে পুতুল কিনতে। বাবা বাবা, আমার ওই লাল পুতুলটা পছন্দ হয়েছে বাবা। ওই যে লাল পুতুলটা, আমি ওই পুতুলটাই নেব বাবা, তুমি আমাকে ওটাই কিনে দাও। কি সুন্দর, বলো বাবা পুতুলটা, ওই পুতুলটাই চাই আমার। তাই না কি রে মা, ওটা তোর পছন্দ হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি তোকে এটাই কিনে দেব। বান্টি দাদা, তোমার ওই লাল পুতুলটার দাম কত গো? টোনা দাদা, ওই পুতুলটার দাম 200 টাকা। দাদা, আর একটু কি দাম কমানো যায় না? না না টোনা দাদা, আর একটা টাকাও কমানো যাবে না, তাতেই তো আমার লস। তাহলে আর কি করার, ওই পুতুলটাই দাও, আমার মেয়ে পছন্দ করেছে, আর আমি সেটা কিনে দেব না, তা কি হয়? এরপর টোনা 200 টাকা দিয়ে টুনটুনকে সুন্দর লাল পুতুলটা কিনে দেয়। পুতুল পেয়ে টুনটুন ভীষণ খুশি হয়। এরপর ওরা বাবা মেয়ে বাড়ির দিকে রওনা হয়। পথে টুনটুন দেখতে পায় কালু কাক আমের জুস বিক্রি করছে। বাবা বাবা, দেখো আমের জুস। আহা, আমার তো কতদিনের ইচ্ছে আমের জুস খাওয়ার। ও বাবা, আমি তো কতদিন থেকে আমের জুস খাই না। আমার না আমের জুস খেতে খুব ইচ্ছে করছে বাবা। 1 গ্লাস জুস আমাকে খাওয়াও না বাবা। ও বাবা, জুস খাবে? মানে মারে, আমার কাছে তো টাকা নাই রে মা।
আজ না, অন্য দিন খাস কেমন? আচ্ছা ঠিক আছে, চল গিয়ে দেখি যে কালু বাকিতে দেয় কি না। এরপর ওরা কালু পাখির আমের জুসের দোকানে যায়। কালু দাদা, বলছি কি আমার কাছে আজ টাকা নেই গো, তুমি বাকিতে আমার মেয়েটাকে এক গ্লাস জুস খেতে দিবে? আমি কালকেই তোমার টাকা পরিশোধ করে দিব। আরে টোনা, শোনো, আমি বাকিতে কোনো জুস দিতে পারবো না, আর এই আমের জুসের অনেক দাম, তোমরা এসব টাকা দিয়ে কিনতে পারবে না, বুঝলে? যাও তো এখান থেকে। এইসব বলে কালু কাক টোনা আর ওর মেয়েকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কষ্ট পাস না মা, আমি বাজার থেকে আম কিনে নিয়ে আসব, আর তা দিয়ে তোর মাকে জুস বানিয়ে দিতে বলবো, বুঝলি? ঠিক আছে বাবা, তাহলে আমি অনেক মজা করে জুস খাবো। এরপর টোনা বাড়িতে চলে আসে। আর পরের দিন টোনা বাজারে যায় পাকা আম কিনতে, কিন্তু পাকা আমের অনেক দাম হওয়ায় টোনা কিনতে পারে না এবং টোনা হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে। কিরে মা, তুই এইভাবে কাঁদছিস কেন বলতো? তোর চোখের জল যে আমি একদম সহ্য করতে পারি না রে মা, কি হয়েছে বল আমাকে। চলো বাবা, আজকে আমি শালুদের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি ওরা আমের জুস খাচ্ছে। আমি একটু চেয়েছি, ওরা না আমাকে দেয়নি, আমাকে না অনেক অপমান করেছে, আর অপমান করে আমাকে তাড়িয়ে দিল বাবা। ওরা খুব খারাপ, তাই না বাবা? আমাকে কতগুলো অপমান করে তাড়িয়ে দিল। মেয়ের মুখে এসব কথা শুনে টোনা অনেক কষ্ট পায়। তার মেয়ের চোখের জল সে সহ্য করতে না পেরে এখান থেকে চলে আসে। আমি কেমন বাবা যে মেয়েকে সামান্য আমের জুস খাওয়াতে পারলাম না, যে মেয়েকে আমি এত ভালোবাসি, আর সেই মেয়ে আমার চোখের সামনে এত কান্না করছে। আমি বাবা হয়ে এটা কিভাবে সহ্য করছি? টোনা যখন এভাবে কাঁদছিল তখন সে এক বৃদ্ধা পাখির চিৎকার শুনতে পায়। বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ এই কাঁচা থেকে আমাকে উদ্ধার করো, বাঁচাও আমাকে। কি ব্যাপার, কিসের এত চিৎকার শোনা যাচ্ছে? দেখি তো সামনে গিয়ে। এরপর টোনা সামনে এগিয়ে গিয়ে দেখে এক বৃদ্ধা উল্লু পেঁচা খাঁচায় বন্দি হয়ে আছে। তারপর টোনা তার সামনে যায় আর তাকে খাঁচা থেকে বাঁচায়। তোকে অনেক ধন্যবাদ বাছা, আসলে এক তান্ত্রিক আমাকে এই খাঁচায় বন্দি করে রেখেছিল, তুই না আসলে আমি মরেই যেতাম রে। হে কি বাচ্চা, তোর চোখে জল কেন? যে আমাকে সাহায্য করলো তার চোখে জল তো একেবারেই মানায় না। এরপর টোনা বৃদ্ধা উল্লু পেঁচাকে সব কথা খুলে বলে, আর সবটা শুনে উল্লু পেঁচা বলে, ও এই ব্যাপার, এই নে বীজটা, এই বীজটা আজ রাতেই রোপণ করবি কেমন? তাহলে তোর সব সমস্যা সমাধান হবে রে বাচ্চা। বীজটা পেয়ে টোনা অনেক খুশি হয় আর সে সেটাকে নিয়ে বাড়িতে ফিরে আসে আর রাতে রোপণ করে। আর সকালে দেখতে পায় যে একটা বড় কলা গাছ, আর সেই কলা গাছে কলা নয় বরং অনেকগুলো পাকা আম ধরে আছে। বাবা, বাবা দেখো, কলা গাছে পাকা আম। কি মজা, তবে এবার আমি আমের জুস খেতে পারবো বাবা। কি মজা হচ্ছে, আমার খুব মজা হচ্ছে বাবা। এসব দেখে টুনটুন অনেক খুশি হয়। টুনটুনকে খুশি হতে দেখে তার বাবা মাও অনেক খুশি হয়। এরপর টোনা তার মেয়েকে আমের জুস বানিয়ে খাওয়ায়। তো বন্ধুরা, আমরা এ গল্প থেকে কি শিখলাম? বাবারা এমনই হয়ে থাকে, আমাদের মুখে সামান্য হাসি ফোটার জন্য নিজে অক্লান্ত পরিশ্রম করে থাকে, নিজের সুখ শান্তি আনন্দ সবকিছু বিসর্জন দেয়। মারে, তোর মা মারা যাওয়ার সময় এই গরুটা তোর বিয়ের যৌতুক হিসেবে দিতে বলেছিল, তাই আমি তোর মায়ের কিছু গয়না আর এই গরুটা তোর যৌতুক হিসেবে দিলাম। তোকে আমি আশীর্বাদ করে দিলাম রে মা, স্বামী সন্তান নিয়ে অনেক সুখে শান্তিতে সংসার করিস। বাবা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না বাবা। আমি চলে গেলে তোমাকে কে রান্না করে দিবে? সময় মতো কে তোমাকে ওষুধ দিবে? বাবা, তুমি চলো না আমার সাথে। পাগলি মেয়ে আমার, এটা হয় নাকি আবার রে? তুই তোর একেবারেই চলে যাচ্ছিস না রে মা। মাঝে মাঝে তো তুই জামাইকে নিয়ে আসবি বেড়াতে, তাই না? এখন অনেক রাত হয়েছে, চলে যা মা।
চলো টুনি, মন খারাপ করো না, আমি কালকেই তোমাকে আবার নিয়ে আসবো। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি। এরপর টুনি তার বাবাকে বিদায় জানিয়ে বিয়ের যৌতুকের দেওয়া গরুটি নিয়ে তার শ্বশুর বাড়ি চলে যায়। ওইদিকে টুনির শাশুড়ি বরণডালা সাজিয়ে বসে আছে। কিছুক্ষণ পর নতুন বউ আসার সাথে সাথেই সে তাদেরকে বরণ করে ঘরে তোলে, সাথে গরুটাকেও। বউ দেখে সুখী বলে, বাহ, ভারী মিষ্টি বউ তো। তোমাদের চোখ আছে বলতে হবে। তো সাথে এই গরুটা এনেছো কেন? হ্যাঁ, ওটা বউয়ের মা রেখে গেছে, তাই মায়ের স্মৃতি ধরে রাখতে গরুটাকে সাথে নিয়ে এসেছে বৌমা। বাবা, ভালোই তো। তো তোমরা তোমাদের বউকে ঘরে তুলে নিয়ে যাও, আমি বরং এবার আসি। এরপর সুখী পায়রা সেখান থেকে চলে যায়। নতুন বউকে দেখে মিনু আর টোনার দিন ভালোই কাটছিল। একদিন তাদের গরুটি একটি বাচ্চা দেয়, আর এতে করে টুনির কপালও খুলে যায়। বৌমা, একটা কথা বলি শোনো, তোমার গাভীটার তো বাচ্চা হয়েছে, এখন অনেক দুধ দিবে গাভীটা। এই গাভীটার দুধ বিক্রি করে সব টাকাগুলো সংসারে দিবে কেমন? আর এখন থেকে সংসারটা তো তোমারই, তাই না? আচ্ছা ঠিক আছে মা। এরপর থেকে টুনি গাভীর দুধ দহন করত আর সেগুলো বিক্রি করে দিত। একদিন টোনা তার বউ আর মাকে ডেকে বলে, মা, আমাকে ব্যবসার কাজে কিছুদিনের জন্য বাইরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে রে বাবা, সাবধানে যাস। এরপর টোনা টুনি ঘরে চলে যায়। এরপর টুনি টোনাকে বলে, এই তো মাত্র কদিন হলো বিয়ে করেছো, এখনই তোমাকে বাইরে যেতে হবে? টুনি, আমার যাওয়াটা খুব প্রয়োজন, নয়তো ব্যবসার অনেক ক্ষতি হয়ে যাবে। তুমি মন খারাপ করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, বুঝেছো? আচ্ছা ঠিক আছে টোনা, সাবধানে যেও। এরপর টোনা শহরে চলে যায় আর বাড়িতে টুনি আর মিনু থাকে। টুনি তার গরুর দুধ বিক্রি করে অনেক টাকা পেত আর সেই টাকা তার শাশুড়িকে দিত। এসব দেখে মিনুর লোভ আরো বেড়ে যায়। এভাবেই বেশ কিছুদিন যাচ্ছিল। গরুর বাচ্চাটাকে মিনু টাকার লোভে বিক্রি করে দেয়। এইদিকে বাচ্চা ছাড়া গাভী দুধ দেওয়া বন্ধ করে দেয়। এরপর একদিন, বৌমা, তোমার এই গাভীটা দুধ দেওয়া বন্ধ করলো কেন বলো তো? মা, আপনি যে গাভীর বাচ্চাটাকে বিক্রি করে দিয়েছেন, এর জন্যই গাভী দুধ দিচ্ছে না। এখন আমার গাভীর দুধ পেতে চাইলে আপনাকে পরবর্তী বাচ্চার জন্য অপেক্ষা করতে হবে। টুনির এসব কথায় মিনু রাগ করে চুপ করে থাকে। এরপর যখন টুনি ঘরে যায় তখন মিনু গাভীটাকে খুব মারে। মারতে মারতে শরীর ক্ষত বিক্ষত করে দেয় আর বলতে থাকে, তুই আমাকে দুধ দিবি না আর আমি তোকে খেতে দিব? কখনোই না। আজ থেকে আমার বাড়ির খাবার তোর জন্য বন্ধ। তোর মালকিন তোকে কোথা থেকে খাবার এনে খাওয়ায়, সেটা আমি মাথায় রাখি না। এই বলে মিনু গাভীর সামনে থেকে খাবারগুলো নিয়ে চলে যায়। এরপর টুনিকে ডেকে বলে, টুনি, তোমার গাভীর খাওয়া আজ থেকে বন্ধ। যতদিন পর্যন্ত না ও দুধ দিচ্ছে ততদিন পর্যন্ত আমার বাড়ির দানা একটাও গাভীর মুখে উঠবে না, এই বলে দিলাম। আর তোমার গাভীকে তুমি কি খাওয়াবে সেটা তোমার ব্যাপার বৌমা। আর আমার সামন থেকে তোমার এই গাভীকে সরিয়ে নিয়ে যাও তো। এত এত গোবর আমি আর দেখতে পাচ্ছি না। মা, ও মা, আপনার কি এসব করা ঠিক হচ্ছে? ও তো একটা নিষ্পাপ প্রাণী, ওর উপর এতটা কঠোর হবেন না মা। ওর উপর কঠোর হওয়া ঠিক হচ্ছে না মা। কি বললে বৌমা? তুমি এখন আমাকে ঠিক ভুল শিখাবে নাকি? হ্যাঁ, এত বড় সাহস তোমার? এতই যেমন গাভীর উপর দরদ, তো যাও ওর সাথে গিয়ে তুমিও থাকো, বুঝেছো? এরপর মিনু গাভী সহ টুনিকে আলাদা করে দেয় আর টুনি মনে মনে ভাবতে থাকে, টোনাও তো বাড়িতে নেই আমাকে সাহায্য করার জন্য। মা তো আমাকে আলাদা করে দিল। এখন আমাকে নিজের রাস্তা নিজেকেই ভেবে নিতে হবে। আমি বরং গরুর গোবরগুলোকে কাজে লাগাই। এরপর টুনি তার গাভীর যে গোবরগুলো হয় সেগুলো সংগ্রহ করে বড় একটা গর্তে রাখে। সেখান থেকে প্রক্রিয়াজাত করে বায়োগ্যাস উৎপন্ন করে। সেই গ্যাস আশেপাশে সাপ্লাই দিয়ে অনেক টাকা পায়। আমি তো একটা কাজে সফল হলাম। এখন তো আমার আর গাভীর জন্য খাবারের চিন্তা করতে হবে না। আমি গাভীর জন্য খাবার কিনতে পারবো। আমার গাভী তো অনেক গোবর দেয়, আমি সেগুলো দিয়ে জৈব সার বানানোর চেষ্টা করব। তারপর সেগুলো বাজারে বিক্রি করে দিব।
টুনি তার পরিকল্পনা মাফিক গোবর দিয়ে জৈব সার তৈরি করে আর সেগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা রোজগার করতে থাকে। হঠাৎ টুনির মাথায় একটা বুদ্ধি আসে। আমার তো এখন বেশ টাকা হয়েছে, এই টাকাগুলো দিয়ে আমি আরো কিছু গাভী কিনে সেগুলোর গোবর দিয়ে গ্যাস সারে পরিণত করব আর সেগুলো ব্যবহার করব। আর যখন বাচ্চা দেবে তখন দুধগুলো বিক্রি করব আর বাচ্চা বড় হলে সেগুলো বিক্রি করে অনেক টাকা রোজগার করতে পারবো। এরপর টুনি তার পরিকল্পনা মাফিক সব কাজ করে ফেলে। ওইদিকে মিনু এসব দেখে আর ভাবে, এই মেয়ে তো মনে হচ্ছে টাকার কুয়ো বানিয়ে ফেলেছে। একে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া একদম উচিত হয়নি। ইস, এত বড় ভুল আমি কি করে করলাম। এ উপরওয়ালা, আমি এখন কি করব? আমি বরং এক কাজ করি, টোনা ফিরে আসার আগেই টুনির কাছে ক্ষমা চেয়ে নেই, নয়তো টোনা বুঝতে পারলে অনেক কষ্ট পাবে। এরপর মিনু টুনির কাছে যায় আর টুনিকে বলে, মা টুনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি মা, আর বাড়ি থেকেও তাড়িয়ে দিয়েছি। তুমি এখন বাড়ি ফিরে চলো মা। কি মা, আপনি ক্ষমা চাইছেন কেন? মায়ের হাত থাকে সন্তানের মাথায় আশীর্বাদ করার জন্য, পায়ে নয় মা। আপনার উপর আমার কোনো অভিযোগ নেই মা। আপনি আমার বাড়িতে চলে আসুন। আপনার ছেলে ফিরে এলে আমরা একসাথে 3 জন থাকবো। আচ্ছা ঠিক আছে বৌমা। এইভাবে বেশ কিছুদিন কেটে যায় আর একদিন টোনাও ফিরে আসে আর টুনির এত উন্নতি দেখে অবাক হয়ে যায়। সত্যি টুনি, তুমি আমার যোগ্য বউ। হ্যাঁ রে বাবা, বৌমা হলো আমাদের ঘরের লক্ষ্মী। এরপর থেকে তারা 3 জন মিলে একই সাথে একই বাড়িতে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। খা মা খা, ভালো করে খা। এই যে এই বড় মাছের মাথাটা তুই খা। তুই মাছের মাথা খেতে ভালোবাসিস বলে আমি নিজ দায়িত্বে বৌমাকে দিয়ে মাছের মাথা রান্না করিয়েছি। তুই কি আরো ভাত নিবি রে মা? উরি বাবা রে, উরি বাবারে, কি ঝাল কি ঝাল। মা, ও মা, আমার যে মুখ চলে গেল মা, চলে গেল। বৌদি মাছের মাথায় অনেক ঝাল দিয়েছে। মা গো, জল দাও, আমায় জল দাও। তোর ঝাল লেগেছে মা, ঝাল লেগেছে? দাঁড়া বৌমা, এই বৌমা, তাড়াতাড়ি জল ঢেলে দিয়ে যাও তো। আমার মেয়েটার যে ঝাল লেগেছে। আরে ও বৌমা, তুমি কি শুনতে পাচ্ছ না নাকি? হ্যাঁ হ্যাঁ মা, আমি যাচ্ছি, এখনই জল নিয়ে যাচ্ছি। এ কথা বলে টুনি রান্নাঘর থেকে এক বালতি জল নিয়ে আসে আর মুন্নির কাছে গিয়ে মুন্নির শরীরে সেই জলগুলো ঢেলে দেয়। হায় হায় হায়, এটা তুমি কি করলে নাকি? হ্যাঁ, আমার মেয়ের শরীরে তুমি জল ঢেলে দিলে কেন? আমার মেয়েটা যে একদম ভিজে গেল। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কেন মা, আমার কি দোষ? আর আপনি তো বললেন জল ঢেলে দিতে, তাই তো মুন্নির ওপরে জল ঢেলে দিয়েছি। দেখেছেন মা, আমি আপনার কত ভালো বৌমা, অক্ষরে অক্ষরে সব কথা পালন করি আপনার। হায় 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 রে, ওরে আমার বোকা বৌমা রে, জল ঢেলে দেওয়া মানে ওর গায়ে নয়, গ্লাসে জল ঢেলে দিতে বলেছি। দেখো মা দেখো, তোমার বোকা বউয়ের জন্য আমার কি দশা হলো। আমি তোমাকে কতবার করে বলেছি দাদা বিদেশ থেকে বাড়ি ফিরে আগেই বৌদিকে তুমি তাড়িয়ে দাও, আর পরে দাদাকে বুঝিয়ে নতুন করে একটা বিয়ে করাবো। যতদিন তুমি তোমার ছেলের বউকে তাড়াওনি, ততদিন তার এমন অত্যাচার আমাদের সহ্য করতে হবে। তোমরা এভাবে আমাকে বলছো কেন? আমি কি ভুল করেছি বলো? আমি যা বুঝতে পেরেছি আমি তো তাই করেছি। থাক বৌমা থাক, তোমাকে বলাটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। এবার আমার ছেলেটা বাড়িতে ফিরুক, তারপর ওকে বুঝিয়ে সুঝিয়ে ওর একটা বিয়ে দিয়ে আমি ঘরে চালাক বউ নিয়ে আসবো। যাও যাও, তোমাকে আর দাঁড়িয়ে থাকতে হবে না, রান্নাঘরে গিয়ে বাকি রান্না শেষ করো। যত সব, এই বোকা বউ আমার হাড় মাংস সব জ্বালিয়ে খাচ্ছে।
মিনুর এমন কথা শুনে টুনি রান্নাঘরে যায় আর রান্নাঘরে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, শাশুড়ি মা আর মুন্নি যে আমাকে সবসময় কেন বোকা বলে আমি বুঝি না বাবু। আমি তো সবসময় ঠিক কাজই করি, তবুও তারা আমাকে বকাবকি করে। আমার আর ভালোই লাগে না, আর আমি তো বুঝতেই পারছি না যে আমি কি বোকামো করি। এ কথা বলে টুনি রান্নায় মন দেয়, আর রান্না শেষ করে টুনি একটা ঝাড়ু নিয়ে মুন্নির ঘরে যায়। বাবা, মুন্নি, তোমাকে তো আজকে দেখতে অনেক সুন্দর লাগছে। কি সুন্দর লাল লিপস্টিক দিয়েছো। কোথায় যাচ্ছ গো এত সেজে গুজে? আর বলো না বৌদি, এই লাল লিপস্টিকটা প্রায় শেষের দিকে, তাই এই লাল লিপস্টিকটা কিনতে যাচ্ছি বাজারে। তুমি ঘর ঝাড়ু দিতে এসেছো? ঠিক আছে, তাড়াতাড়ি ঝাড়ু দাও, আমি বরং বাজারে যাই। লিপস্টিক আবার কিনতে হয়? আচ্ছা, সব জিনিসই তো গাছে ধরে, লিপস্টিক গাছে ধরলে কেমন হয়? আরে আরে, আমার মাথায় তো একটা বুদ্ধি এসেছে। মুন্নির যত সব লিপস্টিক আছে, সব রঙের লিপস্টিক যদি চাষ করি, তাহলে তো আর মুন্নিকে লিপস্টিক কিনতেই হবে না। তাহলে যাই, সব লিপস্টিক নিয়ে পাশের জমিতে রোপণ করি। এই কথা বলে টুনি মুন্নির যতগুলো লিপস্টিক ছিল সব লিপস্টিক গুলো নিয়ে বাড়ির পাশের বাগানে যায় আর একে একে সব লিপস্টিক গুলো জমিতে রোপণ করে দেয়। এরপর, মা, ও মা, কোথায় কোথায় গো তুমি? আমি আমার ঘরের মধ্যে একটা লিপস্টিকও খুঁজে পাচ্ছি না। বৌদি, ও বৌদি, তুমি কি আমার লিপস্টিক গুলো নিয়েছো নাকি বলো তো? মা, ও মা। তুমি তোমার লিপস্টিকের খোঁজ করছো মুন্নি? আরে, আমি তো ওগুলো রোপণ করে দিয়েছি, যাতে করে আর তোমার কখনো লিপস্টিকের কমতি না হয়। তাই তো আমি লিপস্টিকের গাছ হওয়ার জন্য সব লিপস্টিক পাশের জমিতে রোপণ করে দিয়েছি। ভালো করেছি না বলো? হায় হায় মা, তোমার বোকা বউয়ের কথা শোনো মা। তোমার বোকা বউ নাকি লিপস্টিক চাষ করেছে। আমার এত দামি দামি লিপস্টিক সব মাটিতে পুঁতে নষ্ট করে দিয়েছে। মা, তুমি তোমার বোকা বউয়ের বিচার করো, নইলে কিন্তু আমি এর একটা হেস্ত করব, এই বলে দিচ্ছি। মুন্নির এমন কথা শুনে মিনু একটা লাঠি নিয়ে এসে টুনিকে রাতের বসে অনেক মারতে থাকে আর বলতে থাকে, তোর লিপস্টিক চাষ আজ আমি বের করে দেব। মর মর তুই, তোর মতো বোকা বউ আমার আর চাই না। তুই যে আমার মেয়ে সবগুলো লিপস্টিক নষ্ট করে দিয়েছিস, তোর বোকামো আজ আমি বের করবো। মারতে মারতে তোকে আমি মেরেই ফেলবো। আমার ছাড়ুন, আমাকে মা, ছাড়ুন, আমার যে বড্ড লাগছে মা, আর আমাকে এভাবে মারবেন না মা, আমাকে ছাড়ুন। আমি তো লিপস্টিক নষ্ট করিনি, আমি লিপস্টিক চাষ করেছি। আমি তো মনের ভালো করেছি মা, মা, আমাকে ছাড়ুন মা, ছাড়ুন। মিনু যখন এভাবে টুনিকে মারছিল, ঠিক সে সময় একটা গাছের ডালে বসে একটা পরী এই সব দৃশ্য দেখছিল। আহারে, বোকা বউটা তার বোকামির জন্য শাশুড়ির হাতে কত মার খাচ্ছে। আচ্ছা, আমি তো একটা পরী, আমি তো জাদু দিয়ে টুনির বোকামোকে সত্যি করতে পারি। তাহলে ওই বোকা টুনি তার শাশুড়ি আর ননদের কাছে আর খোঁটা শুনবে না। এই কথা বলে পরী টুনির লিপস্টিক চাষের জমিতে যায় আর সেই জমিতে গিয়ে জাদু প্রয়োগ করে। এরপর পরী সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা, কাল তো আমার শাশুড়ি মা লিপস্টিক চাষের জন্য আমাকে অনেক মেরেছে। যাই, আজকে সব লিপস্টিক জমি থেকে তুলে নিয়ে আসি। শাশুড়ি মা যখন বলেছে লিপস্টিক চাষ করলে গাছ হয় না, তাহলে ওরাই ঠিক। আমি বুঝি বোকামো কাজ করেছি। আরে আরে, এ কি? আমি কালকে যে রঙের লিপস্টিক গুলো চাষ করেছিলাম সেই রঙের কিনা গাছ হয়েছে, আবার দেখি লিপস্টিকও ধরেছে। আর কালকে আমাকে মা শুধুই মেরেছিল। আমি এক্ষুনি মাকে আর মুন্নিকে ডেকে নিয়ে আসি, ওদেরকে দেখাতে হবে তাদের বৌমা সত্যি সত্যি লিপস্টিক চাষ করেছে। এই কথা বলে টুনি মিনু আর মুন্নিকে ডাকতে যায়। এরপর সে বাড়িতে গিয়ে তার শাশুড়ি এবং ননদকে সবটা খুলে বলে। সব শুনে মিনু তো ভীষণ অবাক হয়ে যায় আর বলে, তুমি এসব কি বলছো কি বৌমা? কাল দেখছি আমার হাতে মার খেয়ে তোমার কোনো শিক্ষাই হয়নি। সকাল হতে না হতেই উল্টো পাল্টা বকছো। একবার জমিতে গিয়ে দেখুন না মা, আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না। সত্যি আমার লিপস্টিক চাষ করা গাছ হয়েছে। মা, চলুন না দেখবেন একবার। টুনির এমন জোড়াজুড়িতে মিনু আর মুন্নি টুনির সঙ্গে তাদের জমিতে যায় আর গিয়ে দেখে সত্যি সত্যি গাছে অনেকগুলো লিপস্টিক ধরেছে।
ওরে মুন্নি, এসব আমি কি দেখছি রে কি মা? সত্যি সত্যি টুনির চাষ করা লিপস্টিক থেকে লিপস্টিকের গাছ বেরিয়েছে রে। আবার কিনা সেই গাছে লিপস্টিকও ধরেছে। এটা কি করে সম্ভব? আমি তো আমার নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না মা। আমি তো দেখছি শুধু শুধু বৌদিকে বোকা বলেছিলাম, আর তুমিও তো বেচারিকে শুধু শুধুই মেরেছিলে। টুনি, মিনু, মুন্নি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা বলছিল, ঠিক সে সময় একটা ঈগল সেখানে চলে আসে। আরে আরে বাহ, এই লিপস্টিক ক্ষেতটা কার? এত সুন্দর লিপস্টিক ধরেছে। এই ক্ষেতটা যার, আমি তাকে নগদ টাকা দিয়ে এই লিপস্টিক গুলো কিনে নিয়ে যেতে চাই। এই লিপস্টিক গুলো কি বিক্রি করবে? এই লিপস্টিক গাছগুলো আমার, আমি বিক্রি করব লিপস্টিক গুলো। এই নাও, তোমাকে আমি নগদ কিছু টাকা দিলাম, আর কাল এসে সব লিপস্টিক গুলো আমি তুলে নিয়ে যাব, কেমন? মুন্নি, কালকে তো আমি তোমার অনেকগুলো লিপস্টিক নষ্ট করেছি। নাও, এই টাকাগুলো নাও। এই টাকাগুলো দিয়ে তুমি লিপস্টিক কিনে নিও, কেমন? না না বৌদি, আমি এই টাকাগুলো নিতে পারবো না। তোমার বোকামির জন্যই এই টাকাগুলো আজ এসেছে। তুমি বোকামো না করলে তো আমরা বুঝতেই পারতাম না যে লিপস্টিকেরও আবার গাছ হয়। বৌমা, তুমি এই টাকাগুলো দিয়ে আরো কিছু লিপস্টিক নিয়ে এসো, আর সেই লিপস্টিক গুলো আমরা আমাদের জমিতে রোপণ করব, আর এবার আমরাও তোমাকে সাহায্য করব। সত্যি মা, সত্যি বলছেন? আমি এবার লিপস্টিক চাষ করে বোকামো করলে আপনি রাগ হবেন না তো? আমাকে আর মারবেন না তো মা? আর গালিও দেবেন না কিন্তু? না রে মা, তোর বোকামোর চাইতে যে বিশ্বাসের জোর অনেক বেশি, তাই তোকে আমি কিছু বলবো না। যা মা যা, এই টাকাগুলো দিয়ে লিপস্টিক কিনে নিয়ে আয়। মিনুর এমন কথা শুনে টুনি তো ভীষণ খুশি হয়ে যায়। এরপর থেকে বোকা বউ টুনি লিপস্টিক চাষ করতে থাকে। তার পাশাপাশি মিনু এবং মুন্নিও টুনিকে লিপস্টিক চাষ করতে সাহায্য করতে থাকে।